আমার ছাড়েন না, আমার লাঠি ছাড়েন। শোন, এই তো টুকলা, আর আমার এই ঘরের দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। ওই যে ঘর দেখছিস না, ওইখানে তোর থাকার জায়গা, ওইখানে তোর খাওয়ার জায়গা। হাই 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 রে, আমার স্বাদের কলসিটা তুই এইভাবে ভেঙে ফেললি, এই সর্বনাশী। আজকে তোর একদিন আমার আমার কথা আম্মা, তুই করে মারার চেষ্টা করতেছিস? হ্যাঁ, ডাক্তার আমারে ঠান্ডা পানি খাইতে বলে। আপনি দুটো পারবেন, আপনি আমার দাঁড়া করছি। দাঁড়া করছি। দাঁড়া, তুই কি মনে করছিস আজকে আমার হাতে তুই মাপ পাবি? দাঁড়া, ফকিন্নির বাচ্চা, তুই কি মনে করছিস তুই আমাকে দৌড়ানি দিয়ে বাঁচতে পারবি? কখনো না। তুই জানিস না যে খিদে লাগলে আমি সহ্য করতে পারি না। আজকে তোরে কি করবো আমি নিজেও জানি না। খালাম্মা, ভাবির কোনো দোষ নাই, সব দোষ আমার। ভাবির কোনো দোষ নাই, সব দোষ তোর। আজকে তোর জন্য প্রাণে বেঁচে গেল। আমার আশা দেরিতে ভাবির সমস্যা হয়েছে, সব দোষ আমার। আবারও করছিস তোর আশা তো দেরি হয়ে গেল। তুই কি জানিস যে আজকে তোর জন্য আজকে ওরে মারতে পারলাম না? তুই ওর ছাপাই যাচ্ছিস তাই না? বাড়ি আয়, দুইজনেরই খবর আছে। আয় ভাইজান, কেন শুধু শুধু তুমি আসলে? হ্যাঁ, আর তাছাড়া তুমি তো জানোই আম্মা ওই রকমই। তুমি যদি আরেকটু দেরি করতা তাহলে আল্লাহ জানে আজকে যে আমার কপালে কি ছিল আর কি যে হইতো। কিন্তু জানো তো, আমার না খুব ভয় লাগতেছে। ভাবি, আমারে মাফ করে দেন, বাসায় একটু কাজ ছিল তো, এর জন্য খালা আপনাকে অনেক কথা বলছে, আমার অনেক দেরি হয়ে গেছে। ভাবি মাফ করে দেন আমারে। ছি ছি, এইভাবে কেন বলছো? তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। আর তাছাড়া তোমার আসতে দেরি হয়েছে বা বাড়ির কাজ করতে হয়েছে সেইটা কোনো ব্যাপার না। আজকে যদি তুমি ঠিক সময় না আসতা তাহলে কি হয়তো কে জানে। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। এই যে তুমি যে এসে আমাকে বাঁচাইলা, এর শোধ যেন আবার আম্মা তোমার উপর না নেই। তাতে সমস্যা নাই ভাবি, আমার উপর লাই লিবিনি, দেরি তো আমি করেছি, আমার ভুল হয়েছে। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি তো জানি আমার রাগ বেশি, কেন যে সকাল সকাল আমার নাস্তাটা আগে দিলাম না। এই দেখো, এইদিকে কথা বলতে বলতে আরও দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে আম্মা তো আবার দুজনের উপর খেপে যাবে। তাড়াতাড়ি বাড়ি চলো, আমার নাস্তা দিতে হবে। ঠিক আছে ভাবি, তাহলে চলেন। আসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোরা কেমন আছিস? আছি মোটামুটি। ওই ফকিন্নির বাচ্চা নিয়ে তো আমি শান্তিতে নাই। বোন রে, তোর থেকে চিন্তা আমার বেশি। দুই বোন কত স্বপ্ন দেখছি যে তোর মেয়ে আমার বাড়ির ঘরের বউ হবে, আর এখন ছেলে যেটা করলো সেটা আর কি বলবো। আচ্ছা শোন, ওই ফকিন্নির বাচ্চাকে কিভাবে এই বাড়ি থেকে তাড়াতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুই কোনো চিন্তা করিস না। শোন, আমি যদি ফকিন্নির বাচ্চার নির্যাতনের পরিমাণটা আরো বাড়ায় দেই, ও ইচ্ছা করে এই বাড়ি থেকে চলে যাবে। আরে আমি তোর বোন না? আর আমি যদি ইচ্ছা করে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেই তাহলে তোর ভাগ্নে তো আমাকে ভুল বুঝবে, মানে আমার ছেলে। এই জন্য এমনভাবে কাজ করব, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কোনো চিন্তা করিস না, যা করার আমিই করব। আচ্ছা ঠিক আছে। ফকিন্নির বাচ্চা, তোর কারণে আমার সংসারে আজ এত অশান্তি, আর তোরই কারণে আমার একমাত্র ছেলেকে প্রবাসে পাঠিয়েছি শুধু তোকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। তুই কিভাবে থাকিস এই বাড়িতে সেটাও আমি দেখে নেব।
ভাবি, আপনি এই কাজ করতেছেন কে? আরে কাজ আবার এই কাজ ওই কাজ এই কাজ তো কি? করবো আমি, আর এটা ছেলেদেরই কাজ। আর আপনার শরীরের যে পরিস্থিতি, আপনি এই কাজ করতে পারবেন না, আর এবারে সব কাজ তো আমি করব। দেখো ভাই, কালকে তো তুমি দেখলেই আম্মাকে একটু নাস্তা দিতে দেরি হয়েছিল জন্য আম্মা তাড়াইতে তাড়াইতে আমার রাস্তায় নিয়ে গেছিল। আর একটু হলে হয়তো আমাকে মেরেই ফেলতো, আমি এতক্ষণ হয়তো বেঁচেই থাকতাম না। আর তাছাড়া আম্মা পই পই করে বলে দিচ্ছিল এই সংসারে থাকতে হলে এই সংসারের সমস্ত কাজ আমাকে করতে হবে, আর যদি একটু কাজে দেরি হয় বা না করি তাহলে নাকি এই বাড়ি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আর তাছাড়া আমি তোমার ভাইকে কথা দিচ্ছি, আমি এই বাড়ি ছেড়ে যাব না। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই বাড়িতেই থাকব, আর যদি মরতেও হয় আমি এই বাড়িতেই মরব। আমি তো আমার সেই কথা না রেখে পারবো না। তার জন্য বলি কি, তুমি আর আমার কোনো কাজে বাধা দিও না, এই সংসারের সব কাজ আমাকেই করতে হবে। না ভাবি, তা হয় না। এবারে সমস্ত কাজ আমি করব, আর আপনার এই শরীরে আপনার এই কাজ করা লাগবে না। আপনার তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে, আর আমি থাকতে কি আপনি কাজ করবেন? দেখো ভাই, এই বাড়ির মানুষ কেউ আমার আর আমার সন্তানের কথা ভাবলো না, অথচ তুমি যার সাথে কিনা আমার রক্তের কোনো সম্পর্ক নেই সে আমার সন্তানের কথা ভাবলো। তুমি কোনো চিন্তা করো না, আমার আর আমার সন্তানের সাথে ওই উপরাল্লা আছে, তিনি নিশ্চয় আমাদেরকে সাহায্য করবেন। আর এইটুকু কাজ করলে আমার আর আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না। তুমি ভিতরে যাও, আমি কাজগুলো করতেছি। ভাবি, তা হয় না। আপনি ভিতরে যান, এখন তো খালা আম্মা ঘুমাচ্ছে, এই কাজটা নাই আমি এখন করতেছি, আর আপনি তো আমার বোনের মতন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো আমি যাচ্ছি। তবে হ্যাঁ, যদি কোনো কাজের দরকার হয় আমাকে কিন্তু বলো। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি রেস্ট নেন গে, ভিতরে যান। আচ্ছা। বাবারে, কি যে সমস্যা শুরু হয়েছে, একটু হামুদে যে বসবো একটু কাজ করব সেই উপায়টা নেই, কেমন অস্থির লাগে, কিন্তু কাজগুলো তো করতে হবে। এই ফকিন্নির বাচ্চা, এই তোর একটা কাজ করতেই এতক্ষণ, হ্যাঁ? আর সব কাজগুলো কখন করবি? আম্মা, আপনি তো দেখতেইছেন আসলে আমার অসুস্থ শরীরে আমি তো ঠিকভাবে কাজ করতে পারতেছি না। এই শোন, তোর এত কথা শোনার টাইম নেই তোর। এই শাড়িগুলোর দাম কত জানিস? একটা কথা বলি, কান খুলে শোন। তুই ব্যথা পাস আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার শাড়ির গায়ে যেন কোনো আঁচ না লাগে। ঠিক আছে আম্মা, বলতেছিলাম কি, আপনি তো জানেনই আমার শরীরের যে অবস্থা, আমি এর মধ্যে না পারতেছি কলপাম দিতে, আর না পারবো হামাদে বসে ঠিকভাবে খাসতে। আপনার শাড়িগুলো যদি আপনি খাসতে। ওরে আল্লাহ, তোর এত বড় সাহস! আমার শাড়ি আমারে কাচতে কইস? এই তোরে কি এই বাড়ি রাজধানী করার জন্য নিয়ে এসেছি? ফকিন্নির বাচ্চা, তুই এই বাড়ি কাজের মহিলা হয়ে থাকবি, আর বলতেছিস যে হামু দিয়ে কাজ করতে পারবো না। হামু দিয়ে কাজ করতে তোর একটু মারে নিয়ে, এই তোর বাগা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে আম্মা, শাড়িগুলো আমি খেচে দিচ্ছি। শুধু বলছিলাম কি আম্মা, আপনি যদি ওই মোটরের সুইচ দেওয়ার পারমিশনটা দেন, মানে আমার তো কলপাম দেওয়ার সমস্যা। মোটরের সুইচ আর কারেন্ট বিল কি তোর বাপ এসে দিয়ে যাবে? হ্যাঁ, তোর সাহস কত বড়! এই পাম্প কল থাকতে তুই আমার তুই সাবমার্সিবল দিবি, তুই কারেন্ট পোড়াবি, তোর সাহস কত বড়! তোরে যে দুইটা খাইতে দেই, এই তো তোর চরম ভাগ্য। আচ্ছা ঠিক আছে, কিছু লাগবে না, আমি নিজেই সব করে দিচ্ছি। শোন, আমি ওই পাড়া যাচ্ছি, এসে যেন দেখি যে আমার কাপড় রোদ্রে শুকায়ে সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজ করে রেখে দিছিস, না হলে কিন্তু তোরে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিবার। দেখেন আম্মা, রোদ তো আর আমার হাতের জিনিস না, আর তাছাড়া আজকে যে আকাশের অবস্থা তাতে মনে হয় না শাড়িগুলো শুকবে, তাহলে ইস্ত্রি কিভাবে করব? আমি ওই সব কিছু জানি না, আমি জানি আমার শাড়িগুলো সুন্দর করে ধুয়ে খেতে ইস্ত্রি করে রাখবি। ফকিন্নির বাচ্চা জীবনটা একেবারে শেষ করে দিল। আমি ফকিরের বাচ্চা, আর কত কি বলবেন বলেন তো? সত্যি আমি জানি না আর কত নির্যাতন আমাকে এই বাড়ি থেকে সহ্য করতে হবে। আল্লাহ, আমাকে একটু ধৈর্য দাও, আর আমার সন্তান ওকে একটু দেখো, যত নির্যাতনই কেন সহ্য করি ওর যেন কোনো ক্ষতি না হয়।
কি আর করব, সবই আমার ভাগ্য। এখন কষ্ট হোক আর যাই হোক, কাচতে তো হবে, কিন্তু কাপড়গুলো যে কীভাবে শুকাবো। এই সুমন, সুমন, হ্যাঁ খালাম্মা, আপনি তো ডাক্তারের কাছে গেছিলেন। আরে ডাক্তারের কাছেই তো গেছিলাম। ডাক্তার কি বলছে জানিস? ফ্রিজের পানি একদম খাওয়া নিষেধ, আর সাবমার্সেলের ডাইরেক্ট পানিও খাইতে পারি না, গরম পানিও খাইতে পারি না। এখন কি করি বলতো? তাহলে পানি গরম করে দেই। আরে তোর মাথা খারাপ হয়েছে নাকি? গরম পানিতে আমি খাইতে পারবো না। কাজ কর, গরলি বাজারে যাইয়া আমার জন্য একটা মাটির কলসি নিয়ে আয়। খালাম্মা, এমন কি মাটি কলস পাওয়া যায় নাকি? শোন, টাকা হইলে বাঘের চোখ মেলে। শোন, গরলি বাজারে যদি মাটির কলসি না পাস, আটঘরিয়া যাবি। আটঘরিয়া না পাইলে সোজা পাবনার শহরে চলে যাবি। তারপরে আমার একটা মাটির কলসি লাগবে। আচ্ছা, তো আপনি করছেন নিয়ে আসতে তো যাবো, কিন্তু বাড়ির যে কাজ বাদ রয়েছে এখনো। এই, সেই চিন্তা তোর করা লাগবে না। বাড়িতে কাজের লোক আছে না? আচ্ছা ঠিক আছে। ধর, টাকা নেই। যেখান থেকে পারিস মাটির কলসি নিয়েই আসবি। যা। আচ্ছা খালাম্মা। বাড়িতে দুইটা লোক, ওই একটা বিয়াদব আর ভিতরে আর একটা বিয়াদব, দুইটাই জ্বালানি। এই আমার ছাড়েন না, আমার লাঠি যে ছাড়েন। শোন, এই তো টুপলা, আর আমার এই ঘরের দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। ওই যে ঘর দেখছিস না, ওইখানে তোর থাকার জায়গা, ওইখানে তোর খাওয়ার জায়গা। ওঠ, 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 ওঠ। এই, আমার কথাটা শুনে আপনি তো বুঝতেই পারতেছেন আমার শরীরের যে অবস্থা, আর এর মধ্যে যদি আমি ওইখানে যাই ঘুমাই, আমার বাচ্চা তো ঠান্ডা লেগে যাবে। এই, তোর ঠান্ডা লাগুক না তোর বাচ্চার ঠান্ডা লাগুক, ওইটা আমার দেখার বিষয় না। আমার কথা হলো তুই এই বাড়ি থেকে বেরো যাবি। তোকে তো আমি চাই না এই বাড়িতে, কেন বুঝিস না? আম্মা, আপনি বের হওয়ার কথা বললে তো আমি বের হইতে পারবো না, কারণ আপনার ছেলে যখন বাইরে যায় তখন আমাকে বলে গেছে আমি যেন এই বাড়ি থেকে কোথাও না যাই। আর আমিও না আপনার ছেলেকে কথা দিয়েছি এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। আর যদি এই বাড়ি থেকে যেতে হয়, আমি না, আমার লাশ যাবে। ওরে, আমার স্বামী সাবিত্রী হয়ে গেছে, কমলা সুন্দরী। হ্যাঁ, এটা তো ভয় না, এটা দুঃসাহস। তোর মতো কারণ না কি করতে হয় ওটা আমার খুব ভালো করে জানা আছে। আম্মা দেখেন, আপনি আমাকে যত বেশি নির্যাতন করেন সমস্যা নেই, যা করতে বলবেন তাই করবো, শুধু আপনার দুটো পায়ে পড়ে আম্মা। হ্যাঁ, আপনি আমাকে এই বাড়িতে একটু ঠাঁই দেন, আর আমার কথা আপনার ভাবার দরকার নেই, আমার সন্তানের কথা একটু ভাবেন। এই, তোর সন্তানের কথা ভেবে আমি কি করব? তোর জন্য আমার একমাত্র সন্তান আজ প্রবাসী, আর আমি চাই তুই এই বাড়ি থেকে চলে যাবি। তোকে তো আমি চাই না, তোকে দিয়ে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, এটাই যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আপনি ভাবতে থাকেন, কিন্তু আমার কি মনে হয় জানেন তো, আপনার এই আশা না কখনো পূরণ হবে না, কারণ আমি তো বলছি আমি কখনো এই বাড়ি থেকে যাব না, গেলে আমার লাশে যাবে। ঠিক আছে, আপনি যেহেতু চান আমি এখন থেকে ওই ঘরে থাকি, আমি আপনার কথাই মেনে নিলাম, এখন থেকে আমি ওখানেই থাকবো। তুই এখনো দাঁড়া আছিস কি? ফকিনি বাচ্চা, যা। হাই রে প্রবাসী, আর আমি হলাম সেই প্রবাসীর অসহায় গর্ভবতী বউ, যে কিনা আমার সন্তান আর এই পরিবারের জন্য সবাইকে ছেড়ে আসে ওই দূর প্রবাসে। আর আমার অবস্থা দেখো, সেই প্রবাসের গর্ভবতী বউ কিনা আজকে থেকে থাকবে গোয়াল ঘরে। হে আল্লাহ, এটাই কি ছিল আমার নিয়তি? ঠিক আছে, আমার নিয়তিতে যা আছে আমি তাই মেনে নেব। অনেকদিন হলো মেয়েটার মুখটা দেখি না, আমার মনটা কিরকম চান চান করতেছে। যাই, মেয়েটার মুখটা দেখেই আসি। সূচনা, সূচনা, কিরে মা? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে? বিয়েন, মেয়েটাকে অনেক দিন দেখি না, মনটার মধ্যে খুব খারাপ লাগতেছিল।
যার জন্য মেয়েটাকে দেখার জন্য আইছি। আমার সূচনা কো? সূচনা কো? মেয়ের বাড়িতে যে আসছেন একটা সাধারণ জ্ঞান নাই। এই যে ঘাড়ে গামছা, এই যে কি একখান গেঞ্জি, এই যে একখান কি লুঙ্গি, এইটা পরে কি কেউ মেয়ের বাড়িতে আসে? লজ্জা শরম বলতে কি কিচ্ছুই নাই। দেখেন বিয়ান, জানেনই তো আমার সমর্থন অনুযায়ী তো আমি তো পোশাক পরব। আপনি তো জানেনই আমি গরিব মানুষ। সমর্থন দুহাই দিয়ে বাঁচবেন না, ঠিক আছে? আর মেয়েকে দেখতে আসছেন, মেয়ে গর্ভবতী, সুস্থ হলে একটা কথা হতো। একটা ফলমূল তো দূরের কথা, এক প্যাকেট মিষ্টিও তো হাতে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনারা কি নাকের মাথাটা কি কাইটে ফেলছেন নাকি? দেখেন বিয়ান, আপনি আমাকে এইভাবে অপমান করতেছেন। আমার সূচনাকে একটু ডাকেন, আমি সূচনার মুখটা দেখে যাবো। সূচনাকে যদি এতই দেখার ইচ্ছা থাকতো, এই বেশভূষাক ছোট লোকের মতো আসতে পারতেন না। একটা লোক যদি রাস্তা রিক্সাও চালায়, বিআই বাড়ি কিভাবে আসতে হয় সে খুব ভালো করে জানে, কিন্তু আপনাদের মতো ছোট লোক কোনো কিছুই জানে না। আরে মেয়ের বাড়ি আসতে হলে মানুষ একটা ভালো পোশাক পরে আসে, হাতে কিছু নিয়ে এসে। আর আপনি আপনি কিভাবে আসছেন দেখেন তো, আপনার দিকে একটু তাকায়। এটা কি মেয়ের বাড়ি আসা সিঁড়ি হলো? দেখেন বিয়ান, আমার অনুরোধ, আমার সূচনাকে একটু ডাকে দেন, আমি সে কথা কব। শোনেন, এই ন্যাকাকার না আমার কাছে চলে না। আপনার মান সম্মান নাই থাকতে পারে, কিন্তু আমার এই বাড়ি, আমার ছেলের একটা মান সম্মান আছে। আমার প্রতিবেশী আপনাকে দেখার আগে আপনি এখান থেকে মানে কেটে পড়েন, যান। দেখেন বেন, আমার অনুরোধ, আমি সূচনার মুখটুক দেখেই আমি চলে যাব। একটু আর ডাকি দেন। একটা কথা বলবেন না, আপনি এক্ষুনি চলে যান এখান থেকে। যান বলছি, যান। সূচনার মুখটা তো দেখা হলোই না, তাছাড়া আমাকে যে কি অপমান করলো। আব্বা, আব্বা, আমারে তুই কেমন আছিস মা? আব্বা, আমি খুব ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তুমি এই বাড়ি থেকে? মারে, আমি তোর মুখটা শুধু দেখার জন্য আমি আইছি, অথচ তোর শাশুড়ি আমার কি অপমান করে করতেছে। দেখো আব্বা, আমার শাশুড়ি যেটা বলছে একদম ঠিকই বলছে। তুমি জানো না, মেয়ের বাড়িতে আসতে হলে খালি হাতে আসতে নাই। তুমি তো সবই শুনলা, তারপরে কেন হয়েছে? হ্যাঁ, তুমি তো খুব ভালো করে জানো তোমার তো সামর্থ্য নাই, তাহলে কিসের জন্য খালি হাতে আইছো? আমি যদি জানতাম তোর শাশুড়ি এই ব্যবহার করবে, আমি কোনোদিন তোর বাড়িতে আসতাম না। দেখো, আমি ভালো আছি, আর এই বাড়িতে আমি ভালো থাকবো। কতবার তোমারে বোঝাবো? হ্যাঁ, আমি চাই না তুমি আমার জন্য এই বাড়িতে আসো আর অপমানিত হও। তুমি বোঝো না, তুমি বোঝো না আমার কষ্ট হয়। আমি সব বুঝে ফেলেছি, আমি আর তোর বাড়ি কোনোদিন আসবো না মা। হ্যাঁ, তুমি আর এই বাড়িতে আসবে না, আর তারপরে যদি আসো তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবা। মানে আমি তোর মুখটা শেষবারের মতো দেখে গেলাম, আমি আর তোর বাড়িতে কোনোদিন আমি আর আসবো না। তোর বাড়িতে আমি আর কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। আব্বা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার মেয়ে যে একটা অপদার্থ, আমার যে কিচ্ছু করার নেই। কি করতাম? হ্যাঁ, নিজের চোখের সামনে নিজের বাবাকে এইভাবে অপমানিত হওয়া আমি যে আর দেখতে পারছিলাম না। এর জন্যই তো তোমার মনে কষ্ট দিয়ে কথা বললাম, যেন এই বাড়িতে তুমি আর কখনো না আসো, কখনো না। সামান্য মাটি কলসের জন্যে যাওয়া লাগলে গরলি বাজার, গরলি না পা আটগড়ে গেলাম, আটগড়ে না পা শহর তেন লেখা লাগলে সে ট্যাপে তেন পানি খাবে না, খাবি মাটি কলসে করে, তাতে কারেন্ট বিল কম ওঠে। দরজাল মহিলা দিয়েছি আমার এই খালাম্মা, কিন্তু কেউ চাই দরজাল কাহুক দেখিনি। বাজার ঘাটে তো আমার অনেক দেরি হয়ে গেছে, না জানি ওদিকে ভাবির পর আবার কি অত্যাচার করতেছে। তাড়াতাড়ি যাই। আচ্ছা বাবা, তুই ভালো থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, কোনো চিন্তা করিস না। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ।
খালাম্মা এই যে আপনার কলস। খালাম্মা এই নেন আপনার কলস। একটা কলসি আনতে যে যদি সারাদিন লাগাস আর কাজ কখন করবি? তুই হয়েছিস এক ফাঁকিবাজ, আর ওই যে এক ফকিন্নির বাচ্চা ও হয়েছে আর এক ফাঁকিবাজ। দুইজন আমার চোখে ধুলা দিয়ে চলিস সব সময়। খালাম্মা কলস তো একটাই, এই কলস গরলি বাজার পাইনি। গরলি বাজার না পাই গেছে আটগড়ি, যা দেখি সেখানেও নাই। তারপরে গেছি শহরে, শহরতে নেই কলস আসতেছি। তুমি খুব মহাভারত শুদ্ধ করে আইছো বাবা। এবার যাও, বাদ বাকি কাজগুলো করে আমার একটু উদ্ধার করো। খালাম্মা দেরি কি এমনি হয়েছে? আপনি যে টাকা দিছেন এই টাকা তো কলসই হয় না। দোকানদারে কত কয় বিলে এই কলসটা নিয়ে আইছি, আর সারা পথ আমি হাঁটি আসছি। এই তুই কি হাইটে আসবি নাকি প্লেনে আসবি নাকি? যা কাজ কর যা। আচ্ছা ঠিক আছে খালাম্মা। কলসিটা সুন্দরই হয়েছে, এবার একটু আরাম করে পানি খাওয়া যাবে। এই ফকিন্নির বাচ্চা আবার কোন জায়গা? এই ফকিন্নির বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, কই গেলি? দেখো তো পাওয়া যায় নাকি, ডাক দিলে। আম্মা আমাকে ডাকতেছিলেন? না, আপনাকে ডাকতেছিলাম না। হ্যাঁ বলেন। আচ্ছা তো সমস্যাটা কি বলতো? এক ডাক দিয়ে তোকে কেন পাওয়া যায় না রে? আসলে আম্মা আমি তো কাজ করতেছিলাম। আচ্ছা কি এমন কাজ করিস? তোরে ডাক দিলে তুই ডাক শুনিস না, সারা মহল্লার লোক ডাক শুনে। তোর কানের মধ্যে কি আমার ডাক শুনলে না? না মানে আপনি তো জানেনই আমার শরীরের যে অবস্থা, এই শরীরে তো আমি দৌড়ায় আসতে পারি না, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা হয়েছে, বেশ হয়েছে। এবার আমি যা বলি এটা কান দিয়ে শোনেন। কথা হলো কি, ডাক্তার আমার যে ঠান্ডা পানি খাইতে মানা করছে, এটা তো আপনি জানেন। হ্যাঁ, এই যে কলসি কিনে আনছি সুমন্ডে দিয়ে, ওই গরলি বাজারে পাই নাই, আটঘড়িয়া বাজারে পাই নাই, ওই পাবনা শহর থেকে আনছে। এই কলস এবার আপনি যত্ন কইরা ধুইয়া পরিষ্কার কইরা আমার জন্য কল চাইপে পানি সুন্দর করে ঢাইকা রাখবেন, ঠিক আছে? কিন্তু আম্মা আপনি তো দেখতেই পাচ্ছেন আমার যে অবস্থা, আমি তো ঠিকমতো কলে পাম দিতে পারি না। তাই বলছিলাম কি, এত বড় কলসা আমি কিভাবে ভরে আবার সাথে করে নিয়ে আসবো? তাহলে কি আমি করব? না না ঠিক আছে আমি করতেছি। শুধু একটা কাজ করি আম্মা, হ্যাঁ আমি টিউবওয়েলে চাপ না দিয়ে মোটরের সুইচটা দিয়ে পানিটা ভরে নিয়ে আসি। এই পোড়ামুখী, এই পাইছিস তো খালি মোটর আর মোটর। এই তুই কলের পানি স্বাদ বুঝিস? ওই যে নিচে থেকে যে কি সুন্দর একটা পানি, ওই পানির স্বাদ তো তুই বুঝবি না। আমি তো মোটরের পানি খাবো না, তোরে বলছি চাপ কলের পানি তুই চাপ দিয়ে উঠাবি, এটাই আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে দেন। ধর। আর এই কলসের গায়ে যদি কোনো রকম কোনো আঁচ লাগে রে, তোর কিন্তু। আচ্ছা আম্মা। যা যা। আপদ আর আপদ। বাবারে, কলের চাপ দিতে এত কষ্ট হয়। এই কলসিটা এখন যদি তাড়াতাড়ি না ভরি, আম্মা আবার রাগারাগি শুরু করবে। কষ্ট হলেও তো পানি ভরতে হবে। বাবারে, এইটুকুনে আসতে কীরকম অস্থির হয়ে গেছে। আসলে আমার যে সময়, এই সময় ভরা কলস নিয়ে টানাকে সত্যি সম্ভব, কিন্তু কিছুই করার নেই। কলসটা ঠিকভাবে না নিয়ে যাইতে পারলে আবার সমস্যা। আল্লাহ, কলসটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে। হায় 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 রে, আমার সাদের কলসিটা তুই এইভাবে ভেঙে ফেললি, এই সর্বনাশী। হায় রে আল্লাহ, আমি সুমন্ডে দিয়ে সারা তামাম গ্রাম শহর। এই এই কলসিটা তুই ভেঙে ফেললি? হ্যাঁ আমার বিশ্বাস এই কি করলি রে তুই? আমি না। এই আজকে তোর একদিন কি আমার একদিন? আমার কথা এই আম্মা, তুই করে মারার চেষ্টা করতেছিস? হ্যাঁ
আম্মা আপনি দিলে পারবেন আম্মা এই থাক পাশে আপনি আমার পাশে পাশে উঠ ফকিন্নির বাচ্চা আম্মা এত দাম দিয়ে কলস কিনে আনছিস সারা শহর ঘুরাইয়ে তুই মানে মারার চেষ্টা করতেছিস আরে আল্লাহ কি করব তোর আমি তোর আজকে এই কেন করলি ইচ্ছা করে করছিস আম্মা বিশেষ করে আম্মা আমার কথাটা একটু শুনেন তুই বলছিস না যে এবার থেকে লাশ হয়ে বেরোবি আম্মা আমার কথাটা শোনেন বিশেষ করে আমি ইচ্ছা করে ফেলাইনি আম্মা আমি সত্যি বুঝতে পারিনি পা চিলিপ করে পড়ে গেছে আম্মা তোর পা আজকে আমি ভেঙে ফেলবো ছাড় ছাড় আম্মা আপনি আমার মাফ করে দেন আমি কি করবো আমার মাফ করে দেন আম্মা এখনই মার পানি বস আমার মাফ করে দেন তোরে আমি কলসির মতো ভাঙবো তারপরে আমি ক্ষান্ত হব কলসি ভাঙবি তোর কল থেকে পানি তোলা লাগবে না তোর আমি বালতি ভরে পানি তুলাবো ড্রাম ভরে পানি ওঠ চল ওঠ যাচ্ছি যা চলে যাই বালতি ভরে পানি ভর আমার সাদের কলসি ভাঙলো ও মনে করছে কি আমারে পানি খেতে দিবি না তুই আমারে চিনিস তোরে কিভাবে এই বাড়ি থেকে তাড়ানো লাগে আমি রীতি খুব ভালো করে জানি হাই রে কলসি ভাঙে ফেলাইছে কলসির মতো আজকে ওরে আমি ভাঙে ফেলাবো ভাবি ভাবি আমি সুমন। আরে সুমন ভাবি আপনার জন্য আমি খাওয়ার নিয়ে আসছি। তুমি আমার জন্য খাবার আনতে গেছো কে? আর তাছাড়া আম্মা যদি জানতে পারে তুমি আমার জন্য খাবার নিয়ে এসো তাহলে তোমার কি অবস্থা হবে একবার ভেবে দেখছো? খালাম্মা জানবেন না, এই খাবারটা আমার ভাগের, আপনি খান। না না ভাই, আমি তোমার খাবার খাইতে পারবো না। আম্মা আমাকে শাস্তি হিসেবে খাইতে দিবে না, আমি না খেয়ে আজকে থাকবো। আর আমি খাইলে তুমি কি খাইবা? সমস্যা নাই ভাবি, আমি বাজার ঘাট থেকে আমি কিছু খাই নেবো, তাও আপনি এই খাবারটা খান। আপনার পর অনেক অত্যাচার করছে খালাম্মা, সেটা আমি শুনছি। দেখো তুমি আমার খাবারের কথা বলছো না, তাতেই আমার পেট ভরে গেছে ভাই, আমার আর খাবার লাগবে না। ভাবি আপনি আমার ভাবি না, শুধু আপনি আমার বোনের মতন। আপনার মতন না, আমার এক বড় বোন ছিল, সে বড় বোনটা হঠাৎ করে মারা যায়, এই জন্য আপনাকে আমি বোনের চোখে দেখি। এই খাবারটা আপনি খান, আপনি যদি না খান আমিও কিন্তু খাবো না। কি আমি না খেলে তুমি খাবো না? আচ্ছা ঠিক আছে, আমি খেতে পারি, একটা শর্ত আছে, এই খাবারটা আমরা দুই ভাই বোন মিলেই খাবো, রাজি তো? আচ্ছা ঠিক আছে। তাইলে দাও। খালাম্মা ঘুম পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাড়াতাড়ি খায় নাও। আজকে থেকে আপনি আমার বোনই, আর ভাবি আমি কখনো কব না। সত্যি কথা বলতে কি জানো ভাই, এই বাড়িতে না তোমার ভাই যাওয়ার পর থেকে কেউ খোঁজ নেয় না, কেউ দেখে না আমার পেটে খিদে আসছে কিনা। অথচ দেখো তুমি, যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সে আমাকে নিয়ে আর আমার সন্তানকে নিয়ে কত ভাবে। আমরা না খেলে সেও খায় না। যাক, আল্লাহ ভাগ্য করে একটা ভাই পাঠাইছে। আমার পেট ভরে গেছে। এই নাও আর একবার নাও। না আপনি তুমি খাও। মোর ফকিন্নির বাচ্চা, এতদিন তোরা মুখে বলছি, আজকে তোরা চুলার মধ্যে দিয়ে তোরা পুড়াবো। মোর ফকিন্নির বাচ্চা, মোর মোর
মোট মোট এতদিন ধরে মুখে বলছি মেরে ফেলবো, আজকে সত্যি সত্যি তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে। মা তুমি এটা কি করছো? সূচনা কি এমন অপরাধ করছে যে তুমি ওকে পুড়িয়ে মেরে ফেলতে চাচ্ছ? আরে বাবা, ওকে পুরাই মারতে যাবো, এখন একটু রান্না দেখাই দিচ্ছিলাম। এটা রান্না দেখা দিচ্ছিলা, আমি নিজের চোখে দেখছি, সেটাও কি ভুল? বাবা, অনেক সময় দেখাটাও ভুল হতে পারে। মা আমি নিজের চোখে যেটা দেখছি সেটা কখনো ভুল হতে পারে না। বাবা, কিছু দেখা ভুলও হতে পারে। সূচনা, মা এগুলো কি বলছে? বাবা, ও আমার পেটের মেয়ের মতো, ওকে আমি অনেক ভালোবাসি। কখন আসছেন? মাত্রই আসলাম। আচ্ছা সুমন, তুই তো এ বাড়িতেই থাকিস, আচ্ছা বলতো আমার মা কি করে? আমার বউকে এরকম নির্যাতন করে? ভাইজান কি বলবো, খালি নির্যাতন না, উঠতি বসতে মারে। একটা কাজও মনে করেন আমি যে করব আমাকে করতে দেয় না, খালি ভাবির পর অত্যাচার করে। মা এরপরেও কি তুমি বলবা তুমি আমার বউকে নির্যাতন করো না? এই সুমন, তুই এইগুলো আমার ছেলের কানে কান ভাঙানি দিচ্ছিস কিসের জন্য? মা বাঙানি কেন, আপনি তো গোয়াল করে থাকতে দিয়েছেন ভাবি, এটা কি মিথ্যে কথা? মা এটা আমি কি শুনছি? একজন প্রবাসীর বউ গোয়াল ঘরে থাকে? আচ্ছা মা আমাকে একটা কথা বলো তো, আমি যে দূর প্রবাসী এত কষ্ট কাদের জন্য করি? তোমাদের ভালো রাখার জন্য। আমার মা ভালো থাকবে, আমার স্ত্রী ভালো থাকবে, কিন্তু আমি বাড়িতে এসে এগুলো কি শুনতেছি? একজন প্রবাসীর বউ কেন গোয়াল ঘরে থাকবে? আচ্ছা মা, তুমি তোমার বৌমাকে নির্যাতন করবা, সব ঠিক আছে, কিন্তু নির্যাতন করার আগে তোমার একটাবারও মনে হইলো না যে তোমার বৌমার গর্ভে এই বংশের প্রদীপ আমার সন্তান? জানো মা, আমার কত স্বপ্ন, আমার একটা সন্তান হবে, আমার সঙ্গে খেলা করবে। আমি অনেক স্বপ্ন নিয়ে প্রবাস থেকে দেশে আসছি, আমার সন্তান জন্মগ্রহণ করার পরে আমার মুখ দেখবে, আমি ওকে দেখব। কিন্তু তুমি আমার বউকে যে নির্যাতন করছো, আমি যদি আর কিছুদিন পরে আসতাম তাহলে আমার সন্তান তো দূরের কথা, আমার বউকে আমি দেখতে পাইতাম না। আমি জানি তুমি চাও না তোমার সন্তান সুখে থাক, তোমার সন্তান ভালো থাক, আর সেটাই যদি চাইতা তাহলে তোমার বৌমাকে নির্যাতন করতে পারতে না। তাই এই বাড়িতে আমি আর এক মুহূর্তে থাকবো না। সূচনা চলো, এই বাড়িতে আর এক মুহূর্তে থাকবো না। আচ্ছা, আগে তো আমার দিনপথ এত ভালো ছিল না। আমার সোহেল দীর্ঘ 7-8 বছর প্রবাস করে আসার পরে এখন আমার বাড়ি গাড়ি জমি জমা সম্পত্তি যা কিছুই দিছে আল্লাহ দিছে, কিন্তু সব কিছু থাকার পরেও আমার নিঃস্ব মনে হচ্ছে, শুধু একটা ভুলের কারণে। নিজের বোনের মেয়েকে এই বাড়ির বউ করতে চেয়েছিলাম, হলো না। আর সেই হিংসার আগুনে এই যে একটা নিরীহ বৌমা, এরপর আমি এত অন্যায় অত্যাচার করলাম, এটা কি ঠিক করছি? না, একেবারেই আমি ঠিক করি নাই। আমি তো মানুষ নামের জানোয়ার হয়ে গেছি। কি করলাম এসব? এত কিছু থাকার পরে আমার বুকটার মধ্যে হাহাকার করে, আমার মধ্যে কোনো শান্তি নাই, কিচ্ছু নাই। সব থেকে আজ আমি নিঃস্ব। আমার একমাত্র ছেলে, বেটার বউ, কেউই আমার কাছে নেই। আমার বেটার বউকে নিয়ে কোথায় গেছে, কি করতেছে, কি খাচ্ছে, কিছুই জানি না। আর এত বড় বাড়িতে আমি একা। হায় আল্লাহ, আমি এই বাড়িতে তো শান্তি পাচ্ছি না। আমি কোথায় যাব? আমার সোহেলকে আনতে গেলেও কি আসবে? ও তো আমার উপরে বড্ড অভিমান করে আছে, রাগ করে আছে। আমি এখন কি করব? শান্তি তো পাচ্ছি না কোথাও। আমার তো টাকার অভাব নাই, আমার কোনো কিছুর অভাব নাই, কিন্তু মনের কষ্টে আমি জ্বলে পুড়ে মরে যাচ্ছি। সোহেল রে, আমি ভুল করছি বাবা। আমার এই ভুলের মাসুল এখন আমি কি দিয়ে দেব? আমার যে কোনো কিছুতেই আর ভালো লাগতেছে না বাবা। সূচনা, সূচনা, হ্যাঁ আসছি। হ্যাঁ বলো। আমি তো রাজু ভাইকে বলে রাখছিলাম, আর রাজু ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে।
তাই আমি কাজে যাচ্ছি। ও আচ্ছা, দেখো সোহেল, আমি জানি লিভারের কাজ করতে নিচ্ছে তোমার অনেক কষ্ট হচ্ছে, আর এই যে তুমি লিভারের কাজ করতেছো না, সেটা শুধুমাত্র আমার জন্য। আরে এটা তুমি কী যে বলো না, তোমরা কি ভাবছো আমরা প্রবাসে যা কষ্ট করি না, প্রবাসে এর চাইতে অনেক কষ্ট করি। বাংলাদেশে তো একজন লিভার কতটুকু কষ্ট করে, তার চাইতে আমরা অনেক অনেক বেশি কষ্ট করি। আমরা প্রবাসে এমন কষ্ট করি, আমাদের প্রিয়জনরা যদি দেখতো আমরা কী কাজ করি, তাহলে বাংলাদেশ থেকে কেউ বলতো না যে তুই প্রবাস যা। এই লিভারের কাজ করতে আমার কোনো কষ্ট হবে না। শোনো, এই কষ্টটা শুধু তোমার আর আমার জন্য করছি না, আমাদের একটা সন্তান হবে, তার একটা ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যৎটা গড়ে দেওয়ার দায়িত্ব তো আমাদের, তাই না? তার জন্য কিছু একটা করতেই হবে, তাই আমি কাজে যাচ্ছি। তুমি তো মন খারাপ করো না। দেখো সোহেল, তুমি অনেক কথাই বললা, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এত কথা বলে না তুমি আমার থেকে লুকাইতে পারবে না। এই যে তুমি এতদিন প্রবাসে ছিলা, অনেক কষ্ট করেছো, তুমি সেখান থেকে কত আশা কত স্বপ্ন নিয়ে আসছো। দেশে যাবা, নিজের মায়ের কাছে থাকবা, সেখানে আমাকে সময় দিবা, আমাদের একটা সন্তান হবে, কিন্তু তোমার সেই স্বপ্ন আশা সবই তো ভেঙে গেল। সেই দেশে এসে তোমাকে লিভারের কাজই করতে হচ্ছে, না একটু রেস্ট নিতে পারলা। আর এই যে আমাদের বাড়িতে, এই বাড়িতে মানিয়ে গুছিয়ে নিতেও তোমার অনেক কষ্ট হচ্ছে, সেটা কিন্তু আমি বুঝি সোহেল। না, আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং সে আমার এখন ভালো লাগতেছে। আমি তোমার সঙ্গে আছি, আমার সন্তানের জন্য কিছু করতে পারলে আমার আরও ভালো লাগবে। যাই হোক, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যায় কিন্তু। আচ্ছা। আচ্ছা বাবা শোনো, তুমি আমার বাড়ির জামাই, আমি গরিব হতে পারি, কিন্তু আমার তো মান সম্মান আছে। তুমি আমার বাড়িতে আইছো, তুমি লিভার বেচতে যাচ্ছ কাজে, কোনোদিনও আমি যেতে দেবো না। কাজ করতে হয় আমি করব, তোমরা বসে বসে খাবে। আব্বা, আমি তো আপনাদের বাড়িতে বেড়াতে আসি নাই, আমি এখন আপনাদের বাড়িতেই থাকবো। আর আপনি কয়দিন আমাদেরকে বসায় খাওয়াবেন? আমাকে তো একটা কিছু করতেই হবে, তাই আমি কাজ করি। আমি তো চুরি করছি না, এটা লজ্জার কিছু নাই, আমি তো কাজ করতেছি। না বাবা, আমার কাছে খুব কষ্ট বলে মনে হচ্ছে। তোমরা আমার জামাই, মেয়ে, আমার মেয়েটার পেটে বাচ্চা, তোমরা তো আমার বাড়িতে আইছো মেহমান, তোমরা কিসের জন্য কাজে যাবে? যে কয়দিন আছো বাবা আমার বাড়িতেই থাকো। আব্বা দেখো, এই বাড়িতে আমরা কতদিন থাকবো তার কোনো ঠিক নেই, হয়তো সারা জীবনে এই বাড়িতে থাকতে হতে পারে। আর তাছাড়া আমি তো জানি আব্বা তোমার কি অবস্থা, আর এর মাঝখানে আমরা 2টা মাস যদি বসে বসে খাই, কতদিন তুমি চালাবা? তার চেয়ে বলি কি আব্বা, তোমার জামাই ঠিকই বলছে, ও কাজে যাক, ওর নিজের বাড়ি মনে করুক, ওর কোনো সমস্যা নেই, আমারও সমস্যা নেই। আর ও কাজ করলে আমাদের সংসারে কোনো অভাবও থাকবে না। আব্বা, আপনার মেয়ে কিন্তু একদম ঠিক কথা বলছে। যাক, আমার অনেক দেরি হয়ে গেল, আমি চলে গেলাম। আচ্ছা যাও। মারে, একটা কথায় আছে না, গাছের কাঁঠাল গাছে কোনোদিন ভার হয় না, আর মশির শিং মশির কাছে ভার হয় না, তেমনি তুই আমার মেয়ে, তোরা আমার কাছে ভার না। সহেলের মার কাছে ভার হতে পারে, কিন্তু আমার কাছে ভার না রে মা। আব্বা সবই বুঝি, কিন্তু এই যে কিছুদিন পর আমাদের সন্তান আসবে, ওর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও সোহেলের কাজ করা দরকার। আর তাছাড়া তুমি আর এই কাজে বাধা দিও না। আর হ্যাঁ শোনো, অনেক কথা হয়েছে, সেই যে তখন বের হলো আর বাড়িতে আসার খবর নেই। খিদা লাগে নেই তোমার? খাওয়া দাওয়া লাগবে না? খিদে লাগছে, ভিতরে চলো। চল মা। হায় আল্লাহ, এটা আমি কি করছি? আমার একটা মাত্র সন্তান সোহেল প্রবাসে কত হাড় ভাঙা কষ্ট করছে, আর বাংলাদেশে এসে আমি কলঙ্কিনী, আমি মা নামের কলঙ্কিনী। আমার জন্য আমার সোহেল আজকে কত কষ্ট করতেছে, লিভারের কাজ করতেছে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি জানি আমি যেটা করছি এটা আমার অযোগ্য। আমি যদি সোহেলকে শত বুঝাই, ও তো বুঝবে না, ও তোমাকে ভুল বুঝে বসে আছে। এখন আমি কি করব? এখন বৌমা ছাড়া আমার আর কোনো উপায় নাই। এখন বৌমার কাছে আমার যেতে হবে। বৌমা যদি বুঝিয়ে শুনিয়ে সোহেলকে বাড়ি নিয়ে আসতে পারে। বৌমা, বৌমা তুমি কেমন আছো বৌমা? আপনি এখানে আম্মা? বৌমা
তুমি যদি আমার পেটের মেয়ে হতে আমাকে কিভাবে ফিরিয়ে দিতে পারতে বলো? ঠিকই বলছেন। আমি যে সত্যি আপনার পেটের মেয়ে হইতাম, তাহলে আপনি আমার সাথে যা যা করছেন এগুলো কি সত্যি করতে পারতেন? বৌমা, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, তুমি আর সোহেল চলো না, বাড়ি ফিরে চলো বৌমা। আপনি আপনার ছেলেকে চালিয়ে নিয়ে যেতেই পারেন, কিন্তু আমি আপনি বিয়াই, বিয়াই আপনি আসছেন। বিয়াই, আমি না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার খারাপ ব্যবহার করছি। বিয়াই, আপনি সোহেলকে আর বৌমাকে বাড়ি যেতে বলেন। মা, তুমি এই বাড়িতে কেন? কি আরো নাটকের কোনো কিছু বাকি আছে? আর কত নাটক করবা, আর কত মায়া কান্নাতে আমাদের ভুলিয়ে রাখবা? বাবা, তোর আল্লাহর দোহাই, তুই তো আমার পেটের সন্তান। আরে বৌমা ভুল বুঝলেও তুই আমাকে ভুল বুঝতে পারিস না বাবা। তুমি যে আমার মা, সেটা ভাবতে আমার লজ্জা হয়, ঘৃণা করে। আমার মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছো। তুমি যদি আমার মা হইতা, আমাকে ভালোবাসতা, তাহলে আমার সন্তানকে তুমি মেরে ফেলতে চাইতে না। সোহেল, আমি তো বলছি বাবা, আমি এতদিন যা করছি আমি ভুল করছি, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, তোরা ক্ষমা করে দে। আর বৌমা, তুমি একটু সোহেলকে বুঝিয়ে শুনিয়ে চলো, বাড়ি চলো বৌমা। আমি তো বলছি আপনার ছেলেকে নিয়ে যান, আর আমি আমার সন্তান নিয়ে এই বাড়িতেই থাকতে চাই। বাবারে শোনো, তোমার মা তোমাকে পেটে ধারণ করছে, তার ভুল সে বুঝতে পারছে, তোমার কাছে ক্ষমা চাচ্ছে, এর চাইতে আর তো নিচু কিছু হতে পারে না। তুমি তোমার মার সঙ্গে চলে যাও বাবা। হয়তো সূচনা হয়তো আমার কাছে থাক, সে যেহেতু আমার মেয়ে, আমার কাছে তো অতটুকু ভারী হবে না। বাবা, যে জায়গায় আমার বউয়ের, আমার সন্তানের জায়গা হবে না, সে জায়গায় তো আমি থাকতে পারবো না। আর আমার মায়ের মায়া কান্নায় আপনারা বলতে পারেন, আমি বলবো না, আমি কখনোই ওই বাড়িতে ফেরত যাব না। সোহেল, হাজার হোক উনি তো তোমার গর্ভধারণী মা, আর তাছাড়া তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখছে, মানুষ করছে, বড় করছে। তোমার মা যেহেতু তার ভুলটা বুঝতে পারছে, এত করে বলতেছে, আমার মনে হয় তাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না। আমি বলি কি, তুমি একবার মাকে সুযোগ দাও, তারপরেও যদি যদি দেখো উনি না শুধরায়, তাহলে তুমি আমি না হয় চলে আসবো। তুমি এত করে বলছো, বাবাও বলছে, তাহলে আমি কিভাবে না বলি? আচ্ছা, তাহলে তুমি ব্যাগ নিয়ে রেডি হয়ে আসো, আমরা আজকে বাড়িতে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তার আগে বলি কি আম্মা, অনেক দূর থেকে আসছেন, আমার সাথে ভিতরে চলেন, যা আছে তাই দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা দেবো। বৌমা, কোনো খাওয়া দাওয়া লাগবে না, তুমি শুধু কাপড়ের ব্যাগটা নিয়ে চলো, বাড়ি যেয়ে আমরা রান্না বান্না করে সবাই একসাথে খাবো। চলো। না বিয়েন, আমার বাড়িতে না খেয়ে এক পাও বাড়িতে দেবো না, চলেন আমার সঙ্গে। চলো মা। চল। সূচনা, সূচনা, হ্যাঁ আসছি। আরে ডাকতেছিল যে, কি হয়েছে? জানো একটা খুশি সংবাদ আছে। খুশির সংবাদ? হ্যাঁ, কি খুশির সংবাদ? মা আমার সমস্ত টাকা পয়সা আমাকে ফেরত দিয়েছে। আর কি? তুমি তো জানো আমি আর প্রবাসে যাব না। আমারও অনেক ইচ্ছা ছিল বাজারে একটা দোকান করব, সেই ইচ্ছাটা না পূর্ণ হয়ে গেল। যাক, ভালোই হয়েছে। আমি না কখনো ভাবতেই পারিনি জানো তো, যখন এই বাড়ি থেকে চলে গেলাম, আমি ভাবছিলাম জীবনে আর কখনো এই বাড়িতে ফেরা হবে না, কিন্তু তারপর মা যে তার ভুল বুঝতে পারবে, আমাদের ফিরিয়ে আনবে, আবার তোমার হাতে সব টাকা পয়সা দিয়ে দিবে, আমাদের সুদিন ফিরবে, এটা আমি ভাবিনি। ভালোই হয়েছে। সত্যি আজকে আমি অনেক খুশি। আমিও কখনো ভাবতে পারিনি যে আমরা আবার এই বাড়িতে ফেরত আসবো। আমার দিনপথ ভালো চলবে, আমার সন্তানের ভবিষ্যৎ আমি গড়ে তুলতে পারবো। এখন আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এখন তো আর কোনো সমস্যা নাই, এখন অতীতের কথা মনে করে শুধু শুধু কষ্ট পাওয়ার দরকার নেই। শোনো, ব্যবসার কাজে দোকানের মাল আনা লাগবে, এজন্য আমাকে ঢাকা যাইতে হবে। রাত্রে কিন্তু আমি ঢাকা চলে যাব। আজকে রাতে যাবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও। যত তাড়াতাড়ি ঢাকা যাবা, মাল নিয়ে আসবা, তত তাড়াতাড়ি আমাদের ব্যবসাটার উন্নতি হবে, দ্রুত তুমি দোকানটা চালু করতে পারবা। আচ্ছা, তুমি কি খাওয়া দাওয়া করছো? আচ্ছা, তোমাকে ছাড়া কি কখনো আমি খেয়েছি? আসলে ভাবলাম তুমি আসলে তুমি আর আমি একসাথেই খাবো। আমি জানি যে আমার পাগলিটা আমার জন্যই বসে আছে। চলো আগে খাওয়া দাওয়া করবো। আসো। কি করে খাবো? আমার তো অনেকখানি হাত কেটে গেছে। না, বাম হাত দিয়ে তো খাওয়া যাবে না, ডান হাত দিয়ে খাওয়া লাগবে। তাহলে খুব কষ্ট হচ্ছে, কিভাবে খাবো আমি?
আবার অনেক কাজও করতে হবে আমার। সুমন, ভাত দিয়ে এখনো বসে আছো কেন? খাওনি কেন? আপু ভাত খাবো, আমার না একটু হাত কেটে গেছে। ও আচ্ছা, এই ব্যাপার। দুর্বোকা, দেখি এটা আমাকে বললেই তো পারতাম, আমি এসেই তো খাওয়াই দিতে পারতাম। না, আপনি কেন খাওয়া দেবেন? আমার কাছে দাও। তুমি আমার বোন বলছো না, তাহলে বোন কি তার ভাইকে খাওয়াই দিতে পারে না? হ্যাঁ, করো করো। তোমার যখন যেটা দরকার হবে তুমি আমাকে বলবা, আমি আছি তো। ঠিক আছে। তুমি একদম চিন্তা করবে না। আর হ্যাঁ, ভাত খাওয়ার পর আমি ওষুধ এনে দিচ্ছি, সুন্দর করে ওষুধ খাবা। আর আজকে আর তোমার কোনো কাজ করতে হবে না, তোমার যে কাজগুলো সেগুলো আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে। এনো। তুমি কাঁদতেছো কেন? এটা আমার খুশির কান্না আপু। দেখো, যে চলে গেছে সে তো আর কখনো ফিরে আসবে না, তার জন্য কখনো মন খারাপ করবে না। তোমার এক বোন চলে গেছে, তাতে কি হয়েছে? আর এক বোন আছে না। তোমার যখন খারাপ লাগবে মন খুলে তুমি আমার সঙ্গে গল্প করবা, তোমার যা লাগবে তুমি আমাকে বলবা, মনে থাকবে? ঠিক আছে, থাক, আমি আর খাবো না। শোনো, না বললে তো হবে না, পুরো ভাতটা তোমাকে খেতে হবে। তা আমি নয়- অত খেতে পারবো না আপু। না পারলেও খাইতে হবে। হ্যাঁ করো। শোনো, সবটুকু ভাত খেয়ে ওষুধ খেয়ে আচ্ছা, তোমাকে কত করে বললাম ডাক্তারের কাছে এখন নিয়ে যায়, শুধু শুধু টাকাগুলো খরচ করার দরকার নেই। তারপরে তুমি জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ। তুমি সবসময় এক লাইন বেশি বোঝো না। আরে আমার বাবু পেটের ভিতরে কেমন আছে সেটাকে আমি দেখতে পাচ্ছি। চেক আপ করলে, আলট্রাসোনোগ্রাফি করলে পারে সেটা আমরা দেখতে পাবো। আরে সোহেল ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। হ্যাঁ, ভাই কোথায়- তুমি কেমন আছো? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। কই যাচ্ছেন? আর বলো না, তোমার ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আমাদের বাবুটা কেমন আছে সেটা তো আর আমরা জানি না। ডাক্তারের কাছে চেক আপ করালে পারে দেখা যাবে যে আমাদের বাবুটা সুস্থ আছে, কেমন আছে, বা ডেট কত দিনে, সব তো বলে দিবে। ও আচ্ছা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো, সমস্যা নাই তো। ভাইয়া, আপনি কি শিওর বাচ্চাটা আপনারই? এই তুমি কি বলতে চাচ্ছ? আমার বাচ্চা না মানে? এটা কি অন্য কারো বাচ্চা? আমি জানি আপনি বিশ্বাস করবেন না, এই জন্য আমি প্রমাণ হিসেবে ভিডিও রেখে দিয়েছি। আরে কিসের এই প্রমাণ? দেখেন কি ভিডিও। বলছে? কি হয়েছে? কি ভিডিও দেখে তুমি এভাবে অবাক হচ্ছ? দেখ তোর ভিডিও তুই দেখ। সোহেল, ঠিক আছে ভাই, আমি আসি, আমার কাজ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখো সোহেল, তুমি আমার কথাটা শোনো। তুমি এই ভিডিও দেখে এইভাবে কেন রিঅ্যাক্ট করছো? সামান্য এই ভিডিও আমি তোকে বিশ্বাস করছিলাম। আরে বিশ্বাসের মর্যাদা তুই এভাবে রাখলি? আরে তোকে তো আমি ভালোবাসছিলাম। তুই গরিব দিলেও তোকে আমি বিয়ে করছিলাম। আমার মা আমাকে বারবার মানা করছিল, গরিবরা কখনো ভালো হয় না, তারা লোভী হয়। কিন্তু তুই যে এত লোভী, এত জঘন্য, এত নীচ, সেটা আমি জানতাম না। সোহেল, আরে আমাকে তুই ভালোবাসতি না, আমাকে তুই পছন্দ হতো না, সে কথা বলতে পারতি। তুই বলতে পারতি আমি বিদেশ থাকতাম না, দেশে থাকতাম। কিন্তু আমি দেশের বাইরে আছি আর তুই কাজের লোকের সাথে ফষ্টি নষ্টি করছিস। সোহেল দেখো, তুমি এসব উল্টাপাল্টা কেন কথা বলতেছো? চুপ! তোর একটা কথাও আমি আর বিশ্বাস করি না। আগে চল, বাড়িতে চল, তোর খবর আছে। সোহেল, লাগতেছে আমার, ছাড়ো। সোহেল, চল। ছাড়ো বলতেছি। হ্যাঁ? সোহেল, ছাড়ো। আউ! একটা নষ্টা। তোকে ভালোবেসে আমি সংসার করছি, আমি বড় ভুল করে ফেলছি। সোহেল, এই বৌমা, ওঠো ওঠো। এই এই অবস্থায় কি এরকম করে? তুই এরকম করছিস কেন বৌমার সাথে? মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি। তোমার কথা না শুনে আমি সত্যি অনেক ভুল করছি। তুমি ঠিক ছিলা, আমি ভুল ছিলাম। মানে কি কি বলতে চাচ্ছিস তুই? মা, তুমি জানো ওর গর্ভের সন্তান আমার না, ওর গর্ভের সন্তান সুমনের। আয় চুপ থাক, আজে বাজে কথা বলছিস। ও হলো এই বাড়ির কাজের লোক, ওর সন্তান কেন এর গর্ভে থাকবে? আম্মা, আপনি দেখেন, আপনার ছেলে তখন থেকে আমার গায়ে কালি ছিটাচ্ছে। ওরে কতবার করে বোঝাবো? হ্যাঁ, ও রাস্তার মানুষের কথা শুনে আমাকে অবিশ্বাস করছে। চুপ! তোকে না বলছি তুই কোনো কথা বলবি না? নষ্টামি করছিস, আবার বড় বড় কথা বলতেছিস। কোন মানুষ কথাই বলে না চোরের মায়ের বড় গলা।
তোর বড় গলা হয়ে গেছে না? নষ্টামি করছিস, আবার বড় বড় কথা বলছিস। আচ্ছা সোহেল, তুই যে বলছিস এটা সুমনের সন্তান, তুই এটা কিভাবে বলতে পারলি বলতো বাবা? মা তুমি জানো না, আমাদের পাড়ার আলম আছে না, হ্যাঁ, ও মোবাইল দিয়ে ভিডিও করে রাখছে সূচনার সুমন নষ্টি করতেছে, পরকীয়া করতেছে। মা আমি ওইটা তোমাকে বলতে পারবো না। আরে বাবা চুপ কর না, এখন যে মোবাইলে ভিডিও করে এডিট ফিডিটে যে কি বলিস তোর, আমি তো বুঝি না। ওই সব তো করে তো সংসার ভাঙতে পারে। মা সব কিছু এডিট করা যায় না, আর এটা আমাদের বাড়ির দৃশ্য, আমাদের বাড়ির ঘরের সামনে এগুলো করছে। আম্মা বিশ্বাস করেন, আপনার ছেলে শুধু শুধু আমাকে ভুল বুঝতেছে। এর মাঝখানে সুমনের একদিন হাত কেটে গেছিল, ও খাইতে পারতেছিল না, আর ও তো আমার ছোট ভাইয়ের মতো। আমি জাস্ট ওকে গালে চলা ভাত খাওয়াই দিচ্ছিলাম, আর এইটা দেখার পরে আপনার ছেলে আমার সাথে সুমনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। চুপ! আর একটা কথা যদি বলিস তোকে আমি খুন করে ফেলবো। সোহেল, তুই এগুলো কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই যা ঘরে যা যা যা। মা ওকে এই মুহূর্তে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। আমার সামনে যদি ও আসে, আমি সত্যি সত্যি ওকে খুন করে ফেলবো। আম্মা, আপনার কখনো আমার ব্যবহার দেখে আপনার মনে হয়েছে আমি সুমনকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি? ওর সাথে সত্যি আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনার ছেলে শুধু শুধু আমাকে ভুল বুঝতেছে। আপনার ছেলেকে একটু বোঝান না আম্মা। আচ্ছা বৌমা, তুমি অন্তত আমাকে একটা সত্যি কথা বলো তো, কি সত্যি? সন্তানটা কি আসলে সোহেলের না সুমনের? ছি আম্মা, আপনি আপনার ছেলে তাকে অবিশ্বাস করছেন? না না বৌমা, আমি তোমাকে অবিশ্বাস করছি না। আসলে এই জন্যই বলছি, সোহেল তো খুব রেগে গেছে, এই জন্য ওর মাথাটা ঠিক নেই, ও কি বলছে। আর আমিও তোমাকে একটা ভুল প্রশ্ন করে ফেলছি। শোনো, সোহেল তো খুব রেগে আছে, ওর মাথা ঠিক নাই কি বলছে। আর আমিও তোমাকে একটা ভুলভাল প্রশ্ন করে ফেলছি, কিছু মনে করো না। যাও তুমি ঘরে যাও, ওর একটু রাগ ভাঙানোর চেষ্টা করো। যাও যাও। আচ্ছা আম্মা, ঠিক আছে, যাও। সোহেল, তুই তোকে না যে এই বাড়ি থেকে বের হতে বলছি? শোনো, আমার কথাগুলো তো আগে শুনবা, তারপর তোর যা মনে হয় তাই বলো। এ তোর মতো নষ্টামের কি কথা শুনবো? শুধু তোর জন্য আমি আমার বাড়ি ছেড়ে তোর ভাঙা বাড়িতে উঠছি, আমার মাকে ভুল বুঝছি, আমার মার সঙ্গে খারাপ ব্যবহার করছি, শুধু তোর জন্য, তোকে ভালোবাসির জন্য। কিন্তু তুই আমার ভালোবাসার সঙ্গে এরকম প্রতারণা করতে পারলি না সোহেল, আমি তোমার ভালোবাসার সাথে কোনো প্রতারণা করিনি। তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো। বিশ্বাস করো, তুমি যখন আমাকে নষ্ট বলতেছো, আমার বুকটা ফেটে যাচ্ছে। গোটা দুনিয়ার লোক যদি আমার খারাপ বলে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু প্লিজ তুমি আমারে ভুল বুঝো না। তোর মতো নষ্টা মেয়ে আমাকে স্পর্শ করবি না। তুই নষ্টা না কি? তুই নষ্টা না কি? তুই ভালো। দেখো সুমন আমার ছোট ভাইয়ের মতো। চুপ! একদম চুপ! আরে একটা মিথ্যা কথা বলবি না। প্রত্যেকটা মেয়েই পরকীয়া করার সময় বলে আমার ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, পরে তার সঙ্গে পালিয়ে যায়। তুইও সেই একই কাজ করলি, তুই আমার সঙ্গে একই প্রতারণা করলি। তুই ওকে ছোট ভাই বানালি আর ওর সঙ্গেই পরকীয়া করলি। সোহেল, কেন বারবার এই কথা বলছে? এতদিন ধরে তুমি আমার সাথে সংসার করে এই ছিনলা, সামান্য একটা বাইরের মানুষের কথা তুমি আমাকে অবিশ্বাস করতেছো। শোন, বাইরের মানুষ হোক আর ভিতরের মানুষ হোক, কিন্তু সে কিন্তু প্রমাণ দিছে যে তুই নষ্টামি করছিস। শোন, আমি তোর মতো নষ্টামের সঙ্গে কথা বলতে চাই না। যা, আর রুম থেকে বের হওয়া। দেখো সোহেল, আমি এই রুম থেকে কোথায় যাব? আর তাছাড়া এটা তো তোমার আর আমার ঘর। হ্যাঁ, এটা তোর আর আমার ঘর ছিল, এখন এটা শুধু আমার ঘর। যা, আমার ঘর থেকে বের হওয়া। না সোহেল, আমি এই ঘর থেকে কোথাও যাব না। বুঝতে পারছি, ভালোভাবে বলছি তো, তুই বের হচ্ছিস না। আমি জানি তুই ভালো কথার মেয়ে না। যা, বের হ। সোহেল, বের হ। সোহেল আমার কথা শোনো। সোহেল, সোহেল, সোহেল দরজাটা খোলো। সোহেল, সোহেল দরজাটা খোলো না। বিশ্বাস করো সোহেল, আমি কোনো দোষ করিনি। তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝতেছো সোহেল।
অনেক জ্বর আসছে, মাথা মাথা টিপি দেই। মাথা ছেড়ে হতেছে। বাহ বাহ, সুন্দর একটা দৃশ্য। মানুষ টাকা খরচ করে সিনেমা দেখতে যায়, আমরা তো টাকা ছাড়াই সিনেমা দেখতেছি, কোনো টিকিটও দরকার নাই। বাহ, খুব সুন্দর দৃশ্য। উঠলা কেন? দেখতেও ভালোই লাগতেছিল, খুব আরাম পাচ্ছিল, তাই না? দেখো তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো। ভাই অনেক জ্বর আসছে। চুপ! একটা কথা বলবি না, আমাদের মধ্যে তুই কোনো কথা বলবি না। আমার সত্যি শরীরটা খুব খারাপ। জ্বর আসলে পারে মানুষের মাথায় পানি দিয়ে দেয়, কিন্তু এত সুন্দর করে টিপে দিচ্ছিল, খুব সুন্দর দৃশ্য, তাই না? নষ্ট একটা মহিলা। সোহেল, এইভাবে বলো না প্লিজ। আমার গায়ে হাতে দেখো, সত্যি প্রচন্ড জ্বর, প্রচুর মাথা যন্ত্রণা করতেছে আমার। খুব ভালো অভিনয় করতে পারিস, হ্যাঁ? তোর মতো মেয়েদের এর থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। তোর মতো নষ্টামের সঙ্গে আমি কথা বলতেছি কেন? আমার ঘৃণা করতেছে তোর মতো নষ্টামের সঙ্গে কথা বলতে। আর কত অপমান করবা? সোহেল, সোহেল আমার কথাটা শোনো। আমার জন্য আপনি আপনার কথা শোনা লাগবে। আচ্ছা, কেন তুমি সবসময় বারবার আসো? হ্যাঁ, আমি মরে যাই, তবু তো এই বাড়ির লোক শান্তি পাবে। আমাকে যা খুশি বলুক, আমার কষ্ট লাগে না। আমার কষ্ট তখনই লাগে যখন আমার স্বামী তোমার দিকে আঙ্গুল তোলে। আমি বলি কি, আমার যত শরীর খারাপ করে করুক, আমার খারাপ লাগে লাগুক, তবুও তুমি আর আমার কাছে সাহায্য করতে আসবে না। যাও, আপনার কষ্ট আমার আপনি সহ্য হয় না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, যাও, আর এসো না আমার কাছে। আমার কাউকে চাই না, আমার যত কষ্ট হোক, আমার মাথা। উফ, আর কত ভুল বুঝবা। আমি হয়তো শেষ হয়ে গেল, তোমার এই ভুল আমি কখনো ভাঙাতে পারবো না। আমাকে বাঁচাও সোহেল, আমাকে প্লিজ একটু হাসপাতালে নিয়ে যাও। আম্মা, ও বাবা গো, আমি মনে আর বাঁচবো না। সোহেল, আল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করো। ওই পেটের ব্যথা হচ্ছে বাবু। ভাই, ওদেরকে ডাক দে ভাই। খালাম্মা, খালাম্মা, আপুর পেটের ব্যথা উঠছে, ওঠেন, হাসপাতালে না লাগবে। খালাম্মা, না কাম সোহেল বেগ দেখি। সোহেল ভাই, সোহেল ভাই, আপুর পেটের ব্যথা উঠছে, ওঠেন, হাসপাতালে না লাগবে। সোহেল ভাই, সোহেল ভাই, এরা তো কেউ শুনছে না, তাহলে আমি কি উপায়? আমি একটা উপায় আছে, তা ওই যা, তা ওই ডাইনি হাসি। তাওই, তাওই, বাড়িতে আছেন? হ্যাঁ রে বাবা, কিডা? আমি সুমন। কি বাবা? তাওই, ওই ভাবির অবস্থা তো ভালো না, হ্যাঁ মনে হয় হসপিটালে লাগবে, বাচ্চা হবে মনে হয়, হসপিটালে লাগবে। হ্যাঁ, তুমি কি কও? পেটের ব্যথা উঠছে। হ্যাঁ, চলো তো, তাড়াতাড়ি চলো।
মারে তোর কেমন হয়েছে বাবা মারে তোর কেমন হলো মা সুমন সুমন রে এ তো হাসপাতালে নেওয়া লাগবে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই বাপ আমি আর কি করি ক টাকা আমি দেবো আমার সঞ্চয় করা যত টাকা আছে তাই আমি দেবো আমার পার্সোনাল ভাবে আছে আচ্ছা তুই টাকার ব্যবস্থা কর আমি এক বোনকে হারাইছি আমি এই বোনকে কখনো হারাতে পারবো না মারে বাবা আমি মনে হয় বাবা বাঁচবো না বাবা আমাকে তুমি ক্ষমা করে দিও ও বাবা বাবা জানো তো আমি সোহেলকে বড্ড ভালোবাসি কিন্তু সোহেল সত্যি সত্যি ভালো হচ্ছে তুমি কোনো চিন্তা করো না এই দেখো আমি নিয়ে আইছি টাকা ওই দেখ মা অনেক টাকা নিয়ে যাবো হাসপাতালে তোকে নিয়ে যাবো সোচনা সোচনা কথা কইস নি কেমা মারে তুই আমার কি করে গেল মা আমি এত শখে তোকে আমি মানুষ করেছিলাম কত কষ্ট করে আজকে তোর এই হাল তোর প্রবাসীর সঙ্গে আমি বিয়ে দিছিলাম তুই সুখে থাকবি এই প্রবাসী তুই কোথায় গেল আলম, তোমার কাছে আমি যতটুকু চেয়েছিলাম তার থেকে তুমি অনেক অনেক বেশি গুণ ভালো পারফরমেন্স করছো। তোমাকে আমি 5,000 টাকা দিতে চেয়েছিলাম কিন্তু এখানে 10,000 টাকা আছে। এই নাও তোমার টাকা। ধন্যবাদ। আর আমাকে যদি আর কখনো দরকার মনে হয় আমাকে জানাবেন। বাহ মা বাহ, অনেক সুন্দর অভিনয়। তুমি এই জায়গায় আসো কেন? তুমি নাটক করবা, সিনেমা করবা। তুমি সিনেমা করলে এই অ্যাওয়ার্ড পাবা। তুমি এত সুন্দর অভিনয় করো, আমি সন্তান হয়ে বুঝতে পারি নাই তুমি আমার সঙ্গে এত সুন্দর অভিনয় করছো। মানে সোহেল, চুপ, একটা কথা বলবা না। তুমি যে আমার মা সেটা বলতে আমার লজ্জা করে, ঘৃণা করে। একটা মানুষ কতটা খারাপ হলে তার সন্তানের সঙ্গে এমনটা করতে পারে? তোমার একটা ভুলের জন্য 3-3টা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। জানি না সুজনের এখন কি অবস্থা। সুমন আমাকে বারবার বলছে, ভাই ভাবির অবস্থা খারাপ, ভাবিকে হসপিটালে নিয়ে যাইতে হবে। আমি ওর কথা শুনি নাই। আমি আমার বউকে নির্যাতন করছি, আমি আমার বউকে মারছি। জানি না আমার সুজনের এখন কি অবস্থা। আমার সুজনা কোথায়? সুজনা, সোহেল, সোহেল। সুজনা, 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 কথা বলো সুজনা। আমি সোহেল তোমার কাছে আসছি। সুজনা, আমার সঙ্গে কথা বলো সুজনা। সুজনা, আমার উপর রাগ করছো, অভিমান করছো, এই জন্য কথা বলতেছো না? সুজনা, এই সুজনা, আমার সঙ্গে কথা বলো। আমাকে ক্ষমা দেওয়ার একটু সুযোগ দাও। আমি খুনি, আমি তোমাকে খুন করছি, আমি তোমার সন্তানকে খুন করছি, আমি খুনি, আমার শাস্তি হওয়া উচিত। সব দোষ এই ডাইনি, সব দোষ আমার এই ডাইনি মায়ের। শুধু শুধু তোমার কথার কারণে আজকে আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগে আমাদের ছেড়ে চলে গেছে। মা, তোমার এই হাত আমার বউকে তুমি ছুবে না, তুমি একটা খুনি। এই আদানের সময় বলতেছি, সন্তান হিসাবে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। সুজনা, তুমি আমাকে ক্ষমা করে দিও সুজনা।